পাথরের স্তম্ভগুলো ভেঙে পড়া হলঘরের মধ্যে কালো ট্রেঞ্চ কোট আর সিল্কের হ্যাট পরা একদল নাইটহক্স বেদির চারপাশে এসে দাঁড়াল। এই দলের নেতৃত্বে ছিল চার্চ অফ অ্যাভারনাইটের আর্চবিশপ সেন্ট অ্যান্টনি স্টিভেনসন। কেউ কি এতে বাধা দিয়েছে? সে না থেমেই বিড়বিড় করে বলল এবং সোজা ভেতরের দিকের পাথরের দরজার দিকে এগিয়ে গেল। পাথরের দরজাটা নিঃশব্দে খুলে যেতেই এক ঘন অন্ধকার বেরিয়ে আসল। সেন্ট অ্যান্টনি কয়েকজন নাইটহক্সকে নিয়ে ভেতরে আরও গভীরে ঢুকে পড়ল। পথে তারা একজন প্রহরীরও দেখা পেল না, আর কোনো মূল্যবান জিনিসও তাদের চোখে পড়ল না। মনে হচ্ছিল যেন কেউ জোর করে জায়গাটা একেবারে পরিষ্কার করে দিয়ে গেছে। অবশেষে তারা একেবারে ভেতরের একটা ঘরে পৌঁছাল, কিন্তু সেখানে দেয়াল আর পাথরের স্তম্ভ ছাড়া আর কিছুই ছিল না। ক্লাইন যখন এখান থেকে গিয়েছিল তখন যে নীল আলোর দরজাটা ছিল সেটা অনেক আগেই গায়েব হয়ে গেছে। নাইটহক্সদের হাতের হারিকেনগুলো হঠাৎ করে নিভে গেল, আর অন্ধকার পুরো ঘরটাকে গ্রাস করে নিল। সবকিছু যখন স্বাভাবিক হল তখন তারা দেখতে পেল যে চারপাশের দেয়ালগুলো কোনোভাবে গলে গেছে, তবে সেগুলোর পেছনে কোনো লুকানো দরজা বা সুড়ঙ্গ ছিল না। সেখানে কেবল কাদা আর পাথরের একটা পুরু স্তর ছিল, অথবা সেই করিডোরটা ছিল যেখান দিয়ে তারা এসেছিল। সেন্ট অ্যান্টনি 10 সেকেন্ডেরও বেশি সময় চুপ করে থেকে বলল, ডিভিনেশন করে দেখো, আশপাশে খুঁজে দেখো। হ্যাচ্ছ রাস্তাহীন খাড়া পাহাড় আর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে ক্লাইন খুব কষ্ট নিয়ে বুঝতে পারল যে সে আসলেই অসুস্থ হয়ে পড়েছে। মিস্টার এর বিয়ন্ডার ক্ষমতার অবশিষ্ট প্রভাব, তার সাথে শীতের মধ্যে পুরো ভিজে যাওয়ার কারণে তার ভয়ানক ঠান্ডা লেগে গিয়েছিল। তবে সে শুকনো ডালপালা কুড়িয়ে আগুন জ্বালিয়ে তার জামাকাপড় আর টাকা শুকানোর জন্য থামার সাহস পেল না। সে ভয় পাচ্ছিল যে চার্চের বিয়ন্ডাররা তাকে খুঁজে বের করে ফেলবে। যদিও সে এরই মধ্যে মিশনারি হাইভ মাইন্ডের আইসেনগার্ড স্ট্যান্টনের অনুমোদন পেয়েছিল এবং আধা অফিসিয়াল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, কিন্তু এটা ছিল আদিম দানবীর জাগরণ এবং ট্রু ক্রিয়েটরের আবির্ভাবের ব্যাপার, যেগুলো কিনা সর্বোচ্চ পর্যায়ে দুটো ঘটনা। তাই তাকে যে কঠোর জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হবে সেটা নিশ্চিত ছিল। তাকে মেশিনারি হাইভ মাইন্ড, ম্যান্ডেটেড পানিশার্স আর নাইটহক্সদের সাথে চা খেতে বসতে হবে, আর ইচ্ছা হোক বা না হোক পুরো ঘটনাটা খুলে বলতে হবে। এর মধ্যে দুটো বড় বিপদ ছিল। প্রথমত, সে নাইটহক্সদের ভেতরের লোকেদের চিনত, আর গোয়েন্দা শার্লক মরিয়ার্টি দেখতে শহীদ ক্লাইন মোরেত্তির চেয়ে অনেকটাই আলাদা হলেও ছবি দেখে তাকে চেনা অসম্ভব ছিল। কিন্তু সামনাসামনি জেরা করা হলে তার ধরা পড়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা ছিল। দ্বিতীয়ত, একই ধরনের পাথুয়ের কারণে চার্চ অফ এভারনাইট ডেথ সম্পর্কিত মানুষ বা জিনিসপত্রের প্রতি খুব একটা বন্ধুবৎসল ছিল না। ফোর্থ ইপকের শেষের দিকে পেলেও এরার সময় 7 জন দেবতা মিলে ডেথকে অবরুদ্ধ করে ফেলেছিল, আর শার্লক মরিয়ার্টি ঠিক সেই চরম মুহূর্তেই ডেথের একজন শক্তিশালী বংশধরকে ডেকে এনেছিল। এটা এমন কোনো সমস্যা ছিল না যেটা সহজে বুঝিয়ে পাওয়া যাবে। সেই উচ্চ পর্যায়ের শক্তিশালী সত্তাটা ইনসে জ্যাংউইল আর সিল করা প্রত্নবস্তু 008-এর সাথে মোকাবিলা করতে ছুটে গিয়েছিল। তাই আমার মতো একটা ছোটখাটো বন্ধুর দিকে মনোযোগ দেওয়ার মতো সময় তার ফিক্স ছিল না। তবে সেটার উপর ভরসা করে আমার অসতর্ক হওয়া মোটেও ঠিক হবে না। দরকার হলে আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সুযোগ পেলে আমি মেশিনারি হাইভ মাইন্ডকে একটা চিঠি লিখতে পারি, সেখানে আমি ব্যাকল্যান্ড থেকে সাময়িকভাবে চলে যাওয়ার দ্বিতীয় কারণটা উল্লেখ করব। তাহলে হয়তো ভবিষ্যতেও তাদের সাথে কাজ করার একটা সুযোগ থাকতে পারে। অবশ্য মেশিনারি হাইভ মাইন্ডের ডেথের বংশধরদের প্রতি কোনো চরম শত্রুতা আছে কিনা সেটা আমাকে গোপনে খেয়াল রাখতে হবে। কে জানে আজিক এখন কেমন আছে। হে, হয়তো অফিসিয়াল ঘোষণায় শার্লক মরিয়ার্টিকে মৃত হিসেবেই দেখানো হবে। সে সত্যি সত্যি নিজের নাম আর পরিচয়ের প্রতি সুবিচার করেছে। যত দ্রুত সম্ভব ক্লাইন একটা ছোট্ট শহর খুঁজে বের করে লোকজনের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করল, আর সেই সাথে একবার জ্বর আর একবার ঠান্ডার কাঁপুনি সহ্য করতে থাকল। শুধুমাত্র মানুষের সমাজেই একজন ফেসলেসের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করা সম্ভব। মিস্টার এর সাথে যে মহিলা কাজ করছিল সে নিশ্চয়ই একজন দানবী। সে ইস্ট বড়তে গিয়েছিল। রিচুয়ালের অবস্থা দেখে মনে হচ্ছিল সেখানে নিশ্চয়ই প্রচুর মানুষ মারা গেছে। কে জানে, একজন সিয়ারের আত্মিক উপলব্ধির কারণে ক্লাইনের মনটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। ঠিক এই মুহূর্তে তার চোখের সামনে সমস্ত রং হঠাৎ করে গাঢ় হয়ে গেল, যেন কোনো দেবতা সেগুলোর ওপর তেল ছিটিয়ে দিয়েছে। অনুভূতিটা মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল, আর ক্লাইন নিজেকে আগের জায়গার চেয়ে অনেক দূরে আবিষ্কার করল, আর তার পাশেই তামাটে চামড়া আর নরম চেহারার আজিক এসে দাঁড়াল। আজিক, তুমি ঠিক আছো তো? সেই স্বস্তির নিঃশ্বাস না ফেলে পারল না। হ্যাঁ, আমি ঠিক আছি, আজিক হেসে সহজভাবেই জবাব দিল। তবে একজন আনডাইংয়ের কাছে এটা কোনো বড় সমস্যা নয়। ক্লাইন শান্ত হয়ে জিজ্ঞেস করল, ইনসে জ্যাংউইল আর সিল করা প্রত্নবস্তু 008-এর কি হল? হাঁটতে হাঁটতেই আজিক বলল, ইনসে জ্যাংউইল এখনও বেঁচে আছে, আর সে এখনও সেই গ্রেড 0 সিল করা প্রত্নবস্তুটা ব্যবহার করছে।
ক্লাইন তার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করতে করতে দীর্ঘশ্বাস ফেলল। কি আফসোস। এটা নিয়ে চিন্তা করো না, সে মারাত্মকভাবে আহত হয়েছে, আজিক গম্ভীর স্বরে বলল। আর সবচেয়ে বড় কথা হল, আমরা জানি যে সে গোপনে রাজপরিবারের সাথে সহযোগিতা করছিল, তাই ভবিষ্যতে তাকে খুঁজে পাব না বলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে তুমি এখন নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে পারবে, আর আমিও এমন কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারব যেগুলো আমার মনে পড়েছে, যাতে আমার আরও কিছু স্মৃতি ফিরে আসে। হে হে, তোমার ভাগ্যটা একেবারে খারাপ নয়। আমি গোপনে এমআই নয় আর রাজপরিবারের লোকেদের ওপর নজর রাখছিলাম, যাতে ইনসে জ্যাঙ্গুয়েলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারি। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ছিল রেড রোজ ম্যানর, তাই আমি সবসময় ওই এলাকার আশপাশেই ঘুরে বেড়াচ্ছিলাম। তা না হলে আমি এত দ্রুত ছুটে এসে তোমাকে বাঁচাতে পারতাম না। এই কথাটা উঠতেই ক্লাইন হঠাৎ করে একটু অস্বস্তিতে পড়ে গেল। আজিক, আমি কেন মরিনি সেটা নিয়ে তুমি কি একটুও অবাক হওনি? আমি নিজেও তো কফিনের ভেতর ঢোকার পর প্রায় জেগে উঠি। এটা এমন একটা ব্যাপার যেটা আমার আগেই মনে পড়েছিল। আজিক হেসে বলল। সে পুরো ব্যাপারটাকে একেবারেই স্বাভাবিকভাবে নিয়েছিল। আর আমার অসম্পূর্ণ স্মৃতিতে অন্যদের ক্ষেত্রে এটা বিরল হলেও একেবারে নজিরবিহীন নয়। কফিনে ঢোকার পর সে প্রায়ই জেগে ওঠে। প্রায়ই? ক্লাইন হঠাৎ বুঝতে পারল যে সে যে সমস্যাগুলো নিয়ে চিন্তা করছিল, একজন সত্যিকারের শক্তিশালী মানুষের কাছে সেগুলো আসলে কিছুই না। ডেথ পাথওয়ের একজন আন্ডাইংয়ের কাছ থেকে এমনটাই তো আশা করা যায়। যাই হোক, আজিক বলেছিল যে সে অনেক দিন ধরেই এই সিকোয়েন্সে আছে, তার মানে সে অনেক আগেই সামনের ধাপে এগিয়ে গেছে। ক্লাইন একটু ভেবে চিন্তিত গলায় জিজ্ঞেস করল, আজিক, ইনসে জ্যাঙ্গুয়েল কি বুঝতে পারবে যে আমিই ক্লাইন মোরেত্তি? সে ভয় পাচ্ছিল যে ইনসে জ্যাঙ্গুয়েল হয়তো বেনসন মোরেটি আর মেলিসা মোরেত্তির ওপর বদলা নেবে। সম্ভাবনা খুব কম। সে বড়জোর ভাবতে পারে যে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনতাম, অথবা পুলিশদের ভাষায় বলতে গেলে তুমি হয়তো আমার চর। আজিক মনে করার চেষ্টা করে বলল, তবে ওই গ্রেড 0 সিল করা প্রত্নবস্তু হয়তো এটা টের পেতে পারে, কিন্তু সেটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। কেন? ক্লাইন জোর দিয়ে জানতে চাইল। আজিকের কি মনে পড়েছিল কে জানে, কিন্তু তার চেহারার অভিব্যক্তি হঠাৎ করেই খুব অদ্ভুত হয়ে গেল। মনে হল সে হাসতে চাইছে, কিন্তু একই সাথে সে ভেতরে ভেতরে ভয়ও পাচ্ছিল। ওই গ্রেড 0 সিল করা প্রত্নবস্তুটা সবসময় এর মালিকের মৃত্যু সম্পর্কে লেখার চেষ্টা করতে থাকে। এটা সম্ভবত এর মজ্জাগত ব্যাপার, আর এটাকে বদলানোও যাবে না। তাই আমার মনে হয় না যে সে নিজে থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করবে যেটা এই রকম একটা চরম মুহূর্তে ইনসে জ্যাঙ্গুয়েলকে কোনো বিশাল সুবিধা এনে দেবে। অবশ্য সেটা যদি এমন কিছু না হয় যেটা সে এড়াতে বা ব্যাখ্যা করতে পারবে না। আজিককে এত জোর দিয়ে আর এত শক্ত যুক্তি দিয়ে কথাগুলো বলতে শুনে ক্লাইন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হল সে যেন ঠান্ডার প্রকোপ থেকে একটু হলেও সুস্থ হয়ে উঠেছে। সেটা দেখে আজিক যোগ করল, তোমার এখনকার মতো ব্যাকল্যান্ড ছেড়ে যাওয়াই সবচেয়ে ভালো হবে। ইনসে জ্যাঙ্গুয়েল হয়তো তোমার ওই নকল নামটা ব্যবহার করে ওই গ্রেড 0 সিল করা প্রত্নবস্তু দিয়ে আবারও তোমার ওপর বদলা নেওয়ার চেষ্টা করতে পারে। যতক্ষণ তুমি ব্যাকল্যান্ডে থাকছ না, ততক্ষণ সবকিছু ঠিকঠাক থাকার কথা। ওই গ্রেড 0 সিল করা প্রত্নবস্তুটার প্রভাব একটা বড় শহরের বাইরে কাজ করে না। আমি যেমনটা ভেবেছিলাম, এর প্রভাব বিস্তারের একটা নির্দিষ্ট সীমা আছে। তা না হলে ইনসে জ্যাঙ্গুয়েল সাউদার্ন কন্টিনেন্টের কোনো একটা ছোট্ট শহরে লুকিয়ে থাকতে পারত, আর কেউ তাকে খুঁজে পাবে সেই চিন্তা না করেই খুব আয়েশ করে তার সব টার্গেটের ভাগ্য ঠিক করে দিতে পারত। একটু ভেবে ক্লাইন জিজ্ঞেস করল, ব্যাকল্যান্ডে একদিন বা অর্ধেক দিনের জন্য একটা ছোটখাটো চক্কর দিয়ে আসলে তো কোনো সমস্যা নেই, তাই না? এই শর্তে যে আমি নিজের পরিচয় আর চেহারা দুটোই বদলে ফেলব। কথাটা বলে সে নিজের মুখে হাত ঘষল, আর মুহূর্তের মধ্যেই সে টিঙ্গেন শহরের সেই পুরনো চেহারায় ফিরে গেল। আজিকের ভুরু কুঁচকে গেল, আর সে মাথা নাড়ল। সমস্যা নেই। সে মাথা ঘুরিয়ে অনেক দূরের এমন একটা জায়গার দিকে তাকাল যেটা আর দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে চার্চ অফ এভারনাইটের কোনো শক্তিশালী সত্তা আমাকে টার্গেট করেছে। তোমার আমার আশেপাশে না থাকাই ভালো, তা না হলে তুমিও বিপদে পড়তে পারো। হে হে, ওরা ডেথের সাথে সম্পর্কিত বিয়ন্ডার বৈশিষ্ট্যের প্রতি খুব আগ্রহী। হ্যাঁ, আমি সমুদ্রে যাওয়ার কথা ভাবছি। আমার পোষণ হজম করার ফাঁকে আমি মারমেইডদের খুঁজব। এটা আমার সামনের ধাপে এগোনোর জন্য একটা শর্ত। ক্লাইন নিজের পরিকল্পনার কথা বুঝিয়ে বলল। আজিক মাথা নোয়াল। মারমেইড? একটা মৃত আত্মার চেহারায় থাকা মারমেইড দিয়ে কি কাজ হবে? আমি অন্তত 4টাকে খুঁজে দিতে পারব। সম্ভবত হবে না। ক্লাইন হাত বাড়িয়ে নিজের কপাল মুছল। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলেছিল যে এটা আসলেই কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু সে ধূসর কুয়াশার উপরে গিয়ে ডিভাইন করে বিষয়টা নিশ্চিত করার কথা ভাবল। মৃত মারমেইডের কথা আর না তুলে আজিক বলল, কোনো দরকার হলে আমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানিও। মেসেঞ্জার ক্লাইন হঠাৎ করেই নিজেকে খুব দোষী মনে করল আর লজ্জায় পড়ে গেল। মিস্টার এর সাথে আমার লড়াইয়ের সময় ওটা মারা গেছে। ওটা আমার জীবন বাঁচিয়েছিল। আজিক তার দিকে একবার তাকাল, তারপর মাথা নেড়ে হেসে উঠল। এটা নিয়ে ভেব না। যতক্ষণ না ওটাকে কোনো অ্যাঞ্জেলের সমান ক্ষমতাসম্পন্ন কেউ কিংবা বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করে মারা হচ্ছে,
ততক্ষণ আন্ডারওয়ার্ল্ড টিকে থাকা পর্যন্ত ওটা ধীরে ধীরে সেখানে আবার জন্ম নিতে পারবে। আর তার আগে আমার কাছে এরকম আরও অনেক মেসেঞ্জার আছে যাদের সংখ্যা ঠিক কত সেটা আমিও জানি না। শুনে তো মনে হচ্ছে এই ধরনের শক্তিশালী আর বিশাল মেসেঞ্জারদের একটা আস্ত সেনাবাহিনী ওর কাছে আছে। ক্লাইন হাঁ করে রইল, তার মুখ দিয়ে কোনো কথাই বেরোল না। তার লজ্জাটা কেটে গেল, আর সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, আজিক, আন্ডারওয়ার্ল্ড বা অন্য কথায় জাহান্নাম জায়গাটা আসলে কোথায়? স্পিরিট ওয়ার্ল্ড। আরও পরিষ্কার করে বলতে গেলে এটা স্পিরিট ওয়ার্ল্ডের ভেতরের একটা বিশেষ জায়গা যেটা প্রাচীন ডেথ তৈরি করেছিল। আজিক সত্যিটা লুকাল না। প্রাচীন ডেথ? সেটা নিশ্চয়ই প্রাচীন দেবতা ফিনিক্স অ্যানসেস্টর গ্রেগরেস, তার মানে আন্ডারওয়ার্ল্ড স্পিরিট ওয়ার্ল্ডেরই একটা অংশ। এই কারণেই রহস্যবিদ্যার মূল ভিত্তিটা হল রিয়েল ওয়ার্ল্ড, স্পিরিট ওয়ার্ল্ড আর অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড। এর মধ্যে আন্ডারওয়ার্ল্ড আর অ্যাবিসের কোনো অস্তিত্ব নেই। ক্লাইন একটা প্রশ্ন করতে যাচ্ছিল, তখনই তার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, আর সে তড়িঘড়ি করে বলল, আজিক, আমি সম্রাট রোজেল গুস্তাভের তৈরি করা একটা কার্ড অফ ব্লাসফেমি পেয়েছি। এর মধ্যে হাই সিকোয়েন্স বিয়ান্ডারদের গোপন রহস্য লেখা আছে। আমার বিশ্বাস এটা তোমার আরও অনেক কিছু মনে করতে সাহায্য করবে। তবে তোমাকে কিছুদিনের জন্য অপেক্ষা করতে হবে। ওটা ব্যাকল্যান্ডে লুকানো আছে। ক্লাইন পুরস্কারের কথাটা উল্লেখ করল না, কারণ তার ভয় ছিল যে এতে করে ট্যারো ক্লাবের রহস্য, ধূসর কুয়াশার ওপারে সেই রহস্যময় জায়গা আর অড্রে হোলের কথা ফাঁস হয়ে যাবে। তাই সে এই কৌশলী উপায়ে আজিকের সাহায্য আর ত্যাগের জন্য তার প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করল। আজিক অবাক হয়ে তার দিকে তাকাল, তবে সে শেষমেশ কিছুই বলল না। সে মাথা নেড়ে বলল, যখন ওটা আবার হাতে পাবে তখন মেসেঞ্জারকে দিয়ে ওটা আমার কাছে পাঠিয়ে দিও। ওটা পড়ার পরপরই আমি তোমাকে ফেরত দিয়ে দেব, অথবা তুমি চাইলে ভেতরের লেখাগুলো নকল করে আমাকে পাঠাতে পারো। সে যেন কিছু একটা ভেবে কিছুক্ষণের জন্য থামল। তারপর সে নিজের পকেট থেকে এমন পাতলা একটা গ্লাভস বের করে ক্লাইনের দিকে এগিয়ে দিল, যেটা দেখে মনে হচ্ছিল যেন মানুষের চামড়া দিয়ে তৈরি। আমি এর মধ্যেই দরকারি স্মৃতিগুলো ফিরে পেয়েছি, তাই এটা আমার আর দরকার নেই। হে, এটা হলো ওই জলদস্যু ভাইস অ্যাডমিরালের ফেলে যাওয়া একটা জিনিস। আমি এটার ওপর কিছু সিল বসিয়ে দিয়েছি যাতে এটার ক্ষুধার্ত না থাকে। তবে প্রতিবার এটা ব্যবহার করার পর তোমাকে মানুষের মাংস আর আত্মা দিয়ে এটাকে খাওয়াতে হবে, তা না হলে এটা তোমাকেই গিলে খাবে। ক্রিপিং হাঙ্গার, একজন শেফার্ডের ধ্বংসাবশেষ। ক্লাইনের সাথে সাথে মনে পড়ে গেল যে এই গ্লাভসটার আসল পরিচয় কি।